দার্জিলিং। দার্জিলিং আমার আপনার সবার কাছে বড্ডই প্রিয়, কিন্তু একটা প্রশ্ন জাগে মনে, সেটা হলো দার্জিলিং আপনাদের কখন বেশি ভালো লাগে? মেঘমুক্ত শীতকালে, গরমকালে, নাকি বর্ষাকালে? আমার কাছে দার্জিলিং বিভিন্ন ঋতুতে বিভিন্নভাবে ভালো লাগে। তাই তো এবার শরৎকালে গিয়েছিলাম দার্জিলিংকে অন্যভাবে দেখব বলে। তাই এবারে দার্জিলিং ভ্রমণে দুটি প্রাপ্তি লাভ হলো। এক, এমন জায়গায় এবার ভ্রমণ করলাম যেখানে দার্জিলিং ভ্রমণে আমি কোনোদিন যাইনি, বা সেই জায়গার উপরও সেরকম কোনো ভিডিও আমার চোখে পড়েনি। আরেকটা প্রাপ্তি লাভ হলো, এবারে দার্জিলিং মেলের খুব কাছেই এক লাক্সারি হোটেলে আমি ছিলাম, যার পরিষেবা আমাকে মুগ্ধ করেছে। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক দার্জিলিং এর প্রাণকেন্দ্র ম্যাল থেকে। গুড আফটারনুন। আমি এখন আছি দার্জিলিংয়ে। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 11 তারিখ 2025, আর এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 21 ডিগ্রি সেন্টিগ্রেড। আর টেম্পারেচার ওয়াইজ বলতে পারেন বেশ গরম দার্জিলিংয়ে। যাই হোক, আমি এখন দাঁড়িয়ে আছি ফেমাস দার্জিলিং ম্যালে। আপনাদের আমার খুব প্রিয় জায়গা এই দার্জিলিং ম্যাল। মানে বুকের কোনায় বা ইমোশনের কোন কোনায় যে লুকিয়ে থাকে এই জায়গাটা বলে বোঝাতে পারবো না। আমি আছি এই দার্জিলিংয়ের অন্যতম সেরা হোটেল নেস্তারাতে। প্রায় 1.5 দিন আছি। অভিজ্ঞতা দুর্দান্ত। ম্যাল থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে অবস্থিত এই হোটেলটি, যেখানে আপনি বিভিন্ন বাঙালি খাবার দাবার তো পেয়েই যাবেন, সঙ্গে পেয়ে যাবেন দেবাশিস এবং তার স্টাফদের দুরন্ত আতিথেয়তা। যদি এই হোটেলে থাকতে চান অবশ্যই তার নাম্বার আমি ডেসক্রিপশানে বা স্ক্রিনে দিয়ে দেবো। দুর্দান্ত একটা লাঞ্চ করেছি, স্বাভাবিক বাঙালি লাঞ্চ, এবং পমফ্রেট বাড়ছিল, দুর্দান্ত রান্না বাবুদার। তাই জন্য আমি আর রোহিত আস্তে আস্তে গুটি গুটি পায়ে ম্যালের দিকে এসেছি, একটু ঘোরাঘুরি করছি। সন্ধ্যেবেলা দেখবো কি করব। তারপর কালকে আমার বাড়ি ফিরে যাওয়ার কথা, কিন্তু সকালবেলা একটা চান্স নেবো একটা কাছাকাছি কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়া। সেই ঘুরতে যাওয়ার জায়গাটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত একটু হোটেলে যাই, রেস্ট নিই, তারপর সন্ধ্যেবেলা এই ম্যালে যাব বা আশেপাশে একটু ঘুরবো। যেহেতু ম্যাল থেকে হোটেলটা যথেষ্ট কাছে, তো ইচ্ছে হলেই যখন তখন ম্যালে আসা যায়। চলুন তাহলে একটু হোটেলের দিকে রওনা দিই, তারপর একটু রেস্ট নিয়ে দেখা যাক সন্ধ্যাবেলা কি করা যায়। হোটেল নেস্তারার আমি যে রুমে আছি, মানে 402 নম্বর রুমটা, একবার জাস্ট রুম ট্যুর করে দেখাই। জাস্ট যদি লেফট থেকে রাইট পর্যন্ত একটা লেআউট দেখা যায়, এদিকে ঢুকতে দেওয়া আছে হচ্ছে আপনার বিভিন্ন সুইচ, এখানে আছে ওয়াশরুম, এখানে আছে ওয়ার্ড্রপ। ওটা দারুণ ফল সিলিং করা আছে, ফ্যান্টাস্টিক। এটা একটা কিং সাইজ বেড, যেখানে 3 জন অকুপাই করতে পারবেন। পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, টপ ক্লাস। এদিকে মিরর আছে, ওদিকে চার্জিং পোর্ট আছে, এদিকে একটা ভিউ আছে। এই ভিউটা জাস্ট মোড়ে আছে বিকজ প্রচণ্ড মেঘ বাইরে। আচ্ছা, এটা হচ্ছে একটা স্মার্ট টিভি, যেটা ওয়াইফাই সাহায্যে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। এখানে কিছু চার্জিং পোর্ট আছে, এখানে ড্রয়ার আছে, আচ্ছা ইলেকট্রিক কেটল আছে, টি কফির শ্যাশে আছে। যেটা দেখে মনে হচ্ছে রুমটা মারাত্মক কম্প্যাক্ট রুম, একদম ঠিকঠাক সাইজের, বিশাল বড় না ছোটো না, দুর্দান্ত কাজ করা আছে। আর ম্যাসিভ উইন্ডোটা এই রুমকে একটা আলাদা মাত্রায় দিচ্ছে। তার আগে একবার ওয়াশরুমটা দেখাই আপনাদের। ওয়াশরুম দেখুন, এটা ওয়াশ বেসিন, এখানে একটা মিরর আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, আর যা থাকে একটা আধুনিক মানের বাথরুমে সবই আছে, এবং অবশ্যই আছে গিজার। দুপুরবেলা রেস্ট করতে যখন চলে এলাম ম্যাল থেকে হোটেলে, ভেবেছিলাম একটু ঘুমোবো, সেটা হলো না। বিভিন্ন রিলস এডিট করছিলাম। আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler123 ফলো করতে পারেন। আর যেটা তারপর সন্ধেবেলা নেমে এই 2 পিস পাউরুটি আর 1 কাপ চা খাই, পান করে একটু ম্যালের দিকে যাই। ঘড়িতে বাজে এখন 7টা। আমি আর রোহিত একটু জাস্ট ম্যালটা ঘুরে আসি, আর যাব একটু আমাদের যে ম্যাল মার্কেট আছে, মানে ভানু ভবনে, সেখানে যাব। আমি রয়েছি হোটেল নেস্তারাতে। আর আবারও একবার লোকেশানটা বলে দিই, এটা হচ্ছে জাকির হোসেন রোড। এইদিকে সোজা গেলে টিভি টাওয়ার, আর এইদিকে সোজা গেলে ম্যালের রাস্তা। চলো রোহিত। হাঁটতে হাঁটতে আমি আর রোহিত চলে এসেছি দার্জিলিং ম্যালে। আমি এখানে রোহিতকে একটা প্রশ্ন করতে চাই। রোহিত, তুমি তো নেস্তারাতে অ্যাজ এ ম্যানেজার কাজ করো, ম্যালে তো বিভিন্ন সময় আসো, তোমার কোন টাইমটা আসতে বেশি ভালো লাগে? মানে ইভিনিং টাইমটা, মানে দিনের বেলা থেকেও মানে ইভিনিং টাইমটা বেশি ভালো লাগে। আর
আমার বেশি ভালো লাগে, আমি একটু বলি কোথা কখন আমার বেশি ভালো লাগে, যখন সকালবেলা যখন ওই পায়রাগুলো এখানে ওই দানা খায় না আর উড়ে বেড়ায়। ও আচ্ছা আচ্ছা, আমি সাধারণত সকালবেলাটাই বেশি দেখি, ওই টাইমটা আমার কাছে দুর্দান্ত লাগে, মানে বিশেষ করে। আর আরেকটা কারণও বেশি ভালো লাগে, যদি আকাশ ক্লিয়ার থাকে, বুঝলে তো, এই রাস্তাটা ধরে আমি একটু চেঞ্জ করলাম নিজের পজিশন, এই রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে অবজারভেটরি হিল ধরে ওই জায়গায় গিয়ে কাঞ্চনদাকে দেখবো, তখন এই ম্যালটা আমার কাছে যেন স্বর্গ মনে হয়। আর ওই রাস্তাটা হচ্ছে মানে স্বর্গের উত্থানের পথ মনে হয় আমার। যাই হোক, আপনাদের কোন সময়টা আসতে বেশি ভালো লাগে দার্জিলিং ম্যালের, সন্ধেবেলাটা নাকি সকালবেলাটা? সন্ধেবেলাটা দারুণ লাগে, বসে বসে ফ্যামিলি ফ্রেন্ড থাকলে আড্ডা মারতে তো মন্দ লাগে না। শীতকালে তো জাস্ট পুকুরে যেতে হয়, এত ঠান্ডা থাকে। আর তোমাকে একটা অভিজ্ঞতার কথা শোনাই, তখন আমার ইউটিউব চ্যানেলে প্রায় প্রথম দিকে 2022 সালে আমি সেই ডিসেম্বর মাসে দার্জিলিংয়ে এসেছিলাম, প্রায় 24 বছর পর। তখন ওয়ার্ল্ড কাপ চলছিল মানে কাতারে। আর এই পুরো ম্যালটা পুরো মানে বিভিন্ন দেশের ফ্ল্যাগ দিয়ে পুরো সাজিয়ে দেওয়া হয়েছিল। আর তখন আমি কমেন্ট করেছিলাম, তখন দার্জিলিংয়ে এসে আমার এমন মনে হচ্ছিল যে ফুটবলটা ভারতবর্ষের শুধু দার্জিলিংয়েই বোধহয় খেলা হয়। কাইন্ডলি ওই ভিডিওগুলো একবার দেখার চেষ্টা করবেন। আমার 2022 সালে আমি করেছিলাম ওয়ার্ল্ড কাপের সময়, আমি পারলে ওর লিঙ্কগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর ডেসক্রিপশানে। আচ্ছা, ম্যালে আমি আর রোহিত বেশ কিছুক্ষণ কাটালাম। আমরা একটু জাস্ট একটু এগিয়ে যাই ম্যাল মার্কেটের দিকে, যে ম্যাল মার্কেটটা এখন হয়েছে যে ভানু ভবনের দিকে, এবং বিভিন্ন যে স্ট্রিট ফুডগুলো ছিল না সেগুলো ওখানে চলে গেছে। এগুলো আমি আগের ব্লগে বহুবার বলেছি। তো যাই, আমি আর রোহিত এখানে অনেকবার এসেছে, অনেকদিন হয়ে গেল। তুমি কতদিন আছো দার্জিলিংয়ে? প্রায় বছর খানেক হয়ে গেল। যাক, আপনারা যদি নেক্সতারাতে আসেন তাহলে রোহিতকে পাবেন, খুব ভালো ছিল, দারুণ। ওই দিকটা হচ্ছে অবজারভেটরি হিলসের রাস্তা, আর এই সাইডটা হচ্ছে আমাদের ভানু ভবনের রাস্তা। আপনারা যখন নেস্তারা বা এই ম্যালের দিকের কোনো হোটেলে আসবেন, তখন এই ভানু ভবনের সামনেই আপনাকে নামতে হবে। আপনি লাগেজ নিয়ে বা হোটেলে যারা আছে তাকে সেই কর্তৃপক্ষকে বললে তারা আপনাকে ব্যবস্থা করে দেবে এখান থেকে হোটেলে যাওয়ার জন্য। আমরা জাস্ট ওই রাস্তাটা দিয়ে এলাম। এইটা হচ্ছে ভানু ভবন। ভানু ভবন হচ্ছে এখানকার দার্জিলিং এর মেন প্রশাসনিক দপ্তর যেটা বলতে পারেন। আর এখানে হচ্ছে বিখ্যাত সেই সেন্ট অ্যান্ড্রুস চার্চ, ভেতরে একটা জিমখানা ক্লাবের টেনিস একাডেমি আছে। তো চলুন আমরা প্রবেশ করি। এখানে আসলে বিভিন্ন দামের জিনিসপত্র পাবেন, প্রচণ্ড দাম দর করতে হয়। আমি আস্তে করে বলছি, এনারা বাংলা ভালো বোঝেন, খুব ভালো বোঝেন। আর যেটা আছে ওই দিকে সব স্ট্রিট ফুডগুলো, আমাদের পেটে খুব একটা জায়গা নেই। এখানে দিলাম চিকেন বল, যেটা দাম হচ্ছে 50 রুপিস, না 50 টাকা 5 পিস। আর এখানে অনেক কিছু আইটেম আছে, অত কিছু আমরা ট্রাই করার মতন জায়গা নেই। আমার তখন খিদে হয়েছিল, চায়ের সঙ্গে আমি পাউরুটি খেয়ে নিয়েছিলাম। আমি অনেকদিন পর কিন্তু এনাদের খাবার খাচ্ছি, এবং এনাদের খাবার কিন্তু বেশ টাটকা হয়, খুব একটা খারাপ নয় কিন্তু। এই হচ্ছে চিকেন বল, আমি একটা নিই আর রোহিত নিই। আর এই হচ্ছে ডালডে আর টমেটো, আমি ডালডেই নেবো। চিকেন আছে গো, তুমি খেয়ে দেখো, ভালো, খারাপ না। ঠিক আছে বলো। আর ঠিক এই দিদির পাশের দোকানে আছে, অর্ডার করেছি ক্রিসপি চিকেন, 4 পিস হচ্ছে 100 টাকা। আমি বললাম 2 পিস দিন আমাদের, 2 পিস 50 টাকা। আরও অনেক কিছু আছে, চিলি চিকেন, ফ্রাইড রাইস, অনেক কিছু, চিকেন শেফালে, মোমো, অনেক কিছু। ইয়ে কে ইয়ে চিকেন টাইপু, আর যেটা হচ্ছে চিকেন টাইপু আছে, বিভিন্ন মানের বিভিন্ন দামের। আর দাম হচ্ছে এই দেখুন, এখানে যত স্টল বসে তাদের টাইমিংটা হচ্ছে বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। আচ্ছা, আমাদের হচ্ছে চিকেন ক্রিসপি, না? আচ্ছা, এটা ডালডে দিয়েছে। ইয়ে কে মেয়োনিজ? আচ্ছা, এটা মেয়োনিজ, চাটনি আছে, এটা মেয়োনিজ দিয়ে খেয়ে দেখি, মেয়োনিজ দিয়ে বেশি ভালো লাগবে। এটা এই চিকেনটা কিন্তু ফ্রেশ, একদম ক্রিসপি, বলতে একদম KFCর যে ক্রিসপি সেরকম না, কিন্তু খেতে খারাপ না, বেশ ভালো। তুমি খেয়ে দেখো, উপরে সাদা তিল দিয়েছে, বেশ ভালো। কেমন? ভালো কিন্তু, আর চিকেনটা পুরো ফ্রেশ। রোহিত, বললাম যে আর কিছু খাবে নাকি? না। কেন? বাবুদা চিকেন করেছে তো, আর বেশি খেলে পেটে জায়গা থাকে। ও না, আর কিছু খাওয়া যাবে না। বাবুদার চিকেন ছাড়া যাবে না, একদম। বাবুদার হাতের রান্না কিছুতেই ছাড়া যাবে না। তুমি তো তবুও মাঝে মাঝে পাও, আমি তো পাই না। মাঝে কি, আমি তো প্রতিদিনই পাও। ও সরি, বাবুদার হাতের রান্না ছাড়া যাবে না, ওইসব পরে হবে।
হোটেলে ফেরার পথে একটা জায়গা থেকে এরকম ভিউ দেখে জাস্ট আটকে গেলাম। টপ ক্লাস, একদম টপ ক্লাস। সন্ধেবেলা বিভিন্ন মার্কেট ঘোরার পর, চিকেনের আইটেম টেস্ট করার পর আমি আর রোহিত বলেছিলাম যে বেশি খাবো না, তার কারণ বাবুদা চিকেন রান্না করছে। বাবুদা আমাদের জন্য কি রান্না করছে? এইটাই। এটা কি চিকেন? আলু দিয়ে চিকেন কষা। কষা আর সঙ্গে উপরে ক্রিম দিয়েছে, আর পাঞ্জাবি পরোটা, তার সঙ্গে অনিয়ন। বাবুদা আই যে বাবুদা, আমি আর ডিকোদা বসে পড়েছি খেতে। চলো খাওয়া যাক। এই পরোটা, পাঞ্জাবি পরোটা, কি পরোটা খাচ্ছে পাঞ্জাবি পরোটা, দারুণ। পরোটার মধ্যে তেল নেই, মানে সেকে দিয়েছ, ওরা হালকা তেল দিয়ে, তাই তো? দারুণ একদম। ও, আর এই যে পেঁয়াজ, টপ ক্লাস। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 12 তারিখ। এখন আছি আমি হোটেল নেস্তারাতে, দার্জিলিংয়ে। দুর্দান্ত হোটেল, প্রাইম লোকেশানে, দুর্দান্ত খাওয়া দাওয়া করছি। এই সকালে ব্রেকফাস্ট করছি, করে বেরিয়ে যাব এখানে দুর্দান্ত একটা জায়গায়, যে জায়গাটার নাম হচ্ছে জামুনি। সেটা তো পরে আপনাদের সঙ্গে এই ব্লগে তুলে ধরবো। তার সঙ্গে একবার দেখি ব্রেকফাস্টে কী আছে। এই যে ব্রেড অমলেট, আমাকে অন্য কিছু দেবে বলেছিল বাবুদা, আমি বললাম না দরকার নেই, তাড়াতাড়ি করো, ব্রেড অমলেট খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাই। তাই চটপট এই ব্রেকফাস্টটা সেরে নিই। চলুন, যেতে যেতে আরও কথা হবে। আমাদের বেরোতে 9:30 বেজে গেল, আর টিভি টাওয়ারের রাস্তা দিয়ে নামছি। আমাদের হোটেল নেস্তারা থেকে একটা গাড়ি করেছি। এই গাড়ির ভাড়া কত সেটা দেবাশিস বললে পরে। দেবাশিস আমার সঙ্গে আছে, শুভ আছে, আর রোহিত আছে। আমরা যাচ্ছি কোথায়? জামুনি বলে একটা জায়গায়, যেটা আমাদের হোটেল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। গাড়িতে সময় লাগবে ওই 45 মিনিট মতন। 조금씩 자리 잡은 널 느낄 때면 괜히 잠을 설치고 괜한 이유로 내게 연락해. 매번 같은 실수를 반복해. 이런 마음이 익숙지 않아. 끝없이 생각에 빠져 허우적거릴 뿐이야. Why don't you make me smile? Why don't you tell me your heart? 이 순간만큼은 내게 말해줘. You're my baby. Tell me now 이젠 매일 같은 시간 속에 나 이 자리에서 돌아오지 않는 너의 메아리를 기다려. 난 need know if you have the same feeling as I do. 자꾸만 마주칠 때 스치는 너의 그 시선이 떨어지는. আমরা অনেকটা নিচে নেমে এসেছি। এখনো দেখতে পাচ্ছি চা গাছের যে লেয়ারগুলো সেগুলো এই পর্যন্ত আছে। আর 10:40 বাজে, প্রচণ্ড গরম লাগছে এখানে এসে, যদিও আমি এখনও এই জাম্পারটা চাবিয়ে রয়েছি। 11:15 বেজে গেল এখানে আস্তে আস্তে। আর সিন কিছুটা এরকম। জায়গাটার নাম জামুনি। এখানে আবহাওয়া পুরো একদম চেঞ্জ, পুরো ব্লু স্কাই। আর যেহেতু বর্ষাকাল, নদীর রং কিছুটা এরকম।
আমরা ছিলাম ওই দিকটা, তারপর এখানে চলে এসেছি, আবার একটু মেঘ এসেছে বলে ছাওয়া এসেছে, রোদে জাস্ট পুড়ে যাচ্ছিলাম। দারুণ জায়গাটা, একটু যদি গরম কম থাকতো না হেভি লাগতো, টপ ক্লাস। কেমন লাগছে শুভ জায়গাটা? ও দুর্দান্ত, আমার ভাষায় বলো টপ ক্লাস। কি জাস্ট দার্জিলিং থেকে নেমেছি তো বেশ গরম লাগছে, বলো প্রচন্ড গরম লাগছে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে আপনারা জামুনি আসতেই পারেন। এই ক্ষেত্রে গাড়ি ভাড়া কত পড়বে দেবাশিস? 3,000 টাকা মতন। আর আমাদের যাতায়াত মোটামুটি 32 কিলোমিটার, আর যাতায়াতের টাইম মোটামুটি 16 কিলোমিটার দেখলাম। 16 কিলোমিটার আসতে, 16 কিলোমিটার যেতে। আর যেটা দেখলাম রাস্তা কিন্তু বেশ স্টিফ, কিন্তু ঘোরানো পেছানো রাস্তা, কিন্তু রাস্তা আসার কিন্তু সৌন্দর্য বেশ ভালো। চা বাগান প্রচুর আছে, গাছগাছালি প্রচুর আছে। তার নিদর্শন দেখুন, আপনাদের সামনে একটু তুলে ধরি। আর এই ব্রিজের ওপরে এসে দুর্দান্ত দুর্দান্ত সব ছবি তুলতে পারবেন। আর নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই নদীটার নামটা আমাকে কেউ বলতে পারো না। এটা রঙ্গিত নয়, এটা রঙ্গিত নদী নয়, হয়তো রঙ্গিতে গিয়ে মিশেছে। কিছু কিছু জায়গায় দেখলাম রঙ্গিত নদী লেখা আছে, রঙ্গিত নয় এটা। রঙ্গিতটা হবে হচ্ছে দার্জিলিং পাহাড় আর সিকিম পাহাড়ের মধ্যিখানে। অসাধারণ লাগছে, টপ ক্লাস লাগছে, ট্রিমেন্ডাস লাগছে। আবার এই ব্রিজটা এসে একটা জায়গার কথা মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে যোগীঘাটের যে ব্রিজটা আছে না, সেটা যেটা সিটং যাওয়ার পথে পড়ে, আর মংপু আর সিটংয়ের মধ্যিখানে পড়ে। দারুণ। তবে দার্জিলিংয়ে আসলে এই জায়গাটা আসতে পারেন একটাই কারণ, এখানে নদী আছে, আসার পথে চা বাগান আছে, যেটা দার্জিলিংয়ের মেন সিটিতেও আছে, কিন্তু এখানে নদী আছে। দারুণ দারুণ সব ছবি তুলতে পারবেন। আর কি, এই ব্রিজের ওপর দাঁড়িয়েও ছবি তুলতে পারবেন, টপ নচ। এবং যে ড্রাইভার দাদার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন, তাকে বলবেন এর সঙ্গে আরও কিছু দ্রষ্টব্য জায়গা জুড়ে দিতে। সকাল সকাল বেরোবেন, সেইগুলোও ঘুরবেন, এটাও ঘুরে চলে যাবেন। সেক্ষেত্রে কী হবে, একটা কম্প্যাক্ট ট্যুর হয়ে যাবে। সাধারণত দার্জিলিং আসলে আমরা কী করি, যে ওই সেই রক গার্ডেন, সেই জু, তারপর হচ্ছে জাপানিজ টেম্পেল ইত্যাদি জায়গাগুলো ঘুরি। তার সঙ্গে এটা যদি জুড়ে দেন, তাহলে সেক্ষেত্রে দার্জিলিং ভ্রমণ কিন্তু একটা অন্য মাত্রায় চলে যায়। যাই হোক, যে হোটেলে থাকবেন কেন তাদের বলবেন, তারা হয়তো ব্যবস্থা করে দেবে। আর আমাদের এই দেবাশিসকে বলবেন, আমি যে রেস্তোরাঁ যেমন দেবাশিসকে বলেছি, তো সেক্ষেত্রে ওরা ব্যবস্থা করে দেবে। তবে হাতে একটা দিন এক্সট্রা নিয়ে আসবেন। দারুণ লাগছে, দারুণ, টপ ক্লাস, একদম টপ ক্লাস। দার্জিলিং আবহাওয়া কীরকম ছিল আর এখানে আবহাওয়া কীরকম? এবার প্রশ্ন হচ্ছে, আপনি জামুনি আসবেন কেন? দেখুন, জামুনি আসার দু একটা কারণ আপনাদের সামনে উল্লেখ করে দিই। এক তো এখানে নদী আছে, এটা একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এছাড়া ওখানে দেখুন একটা আর্টিফিশিয়াল লেক আছে, সেই লেকের ধারে আপনি ঘুরে বেড়াতে পারেন। এখানে ভোলে বাবার একটা মূর্তি আছে, ওইখানে পার্কে প্রবেশ করতে পারবেন 20 টাকার বিনিময়। পরিষ্কার দিনে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর চারদিকটা এত সুন্দর, সবুজে সবুজ, দেখুন চারদিক সবুজে সবুজ। আর বর্ষাকালে জলের রংটা এরকম লাগছে, সবে সবে বর্ষা বেটার দিকে। যদি একটু শীতকালের দিকে আসেন, জলের কালারটা কিন্তু অন্যরকম পাবেন, এবং জলে এতটা কারেন্টও পাবেন না। আর দার্জিলিংয়ের ভিড় থেকে যদি কিছু ক্ষণিকের জন্য 2-4 ঘন্টা 5 ঘন্টা নিরিবিলি ভ্রমণ করতে চান, তাহলে এই দিকটা আসতে পারেন। লামাহাটা, তিনচুলে, তাগদা, এইগুলো তো যেতেই পারেন। তো এইটা কেন নয়, এটার সঙ্গে জু ইত্যাদি জায়গাগুলো একটু জুড়ে নিতে পারেন। অবশ্যই দাম দর করে দেবেন ড্রাইভার ভাইয়ের সঙ্গে, যাতে উল্টো পাল্টা রেট না চায়। দেখুন, ব্রিজ দিয়ে আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে এলাম, এই সাইড দিয়ে একটা নামার রাস্তা আছে, ওই যে ঘুরে এসে এই যে ওই পুরো নদীর গায়ে চলে যাচ্ছে। এই জেনুইন একটা রাস্তা দেখলাম ওইদিকে নদীর ধারে যাওয়ার জন্য। অবশ্যই বর্ষাকালে আসবেন না, একটু শীতের দিকে আসুন, জলের যখন কারেন্ট কম থাকবে, ব্যাস। এখানে দেখুন আবার আপনি রিভার সাইড ক্যান্টিনও পেয়ে যাবেন, কিন্তু এগুলো আপাতত বন্ধ, অফ সিজন বলে। ওইদিকে দুটো দোকান আছে ব্রিজের দিকে, সেখানে মোমো,
জল ইত্যাদি পেয়ে যাবেন, চা কফি ইত্যাদি পেয়ে যাবেন। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।